হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবারও অনেকদিন পর সবার সাথে। তো আজকের আমাদের ক্লাস নাম্বার 7। এই 7 নাম্বার ক্লাসে আমরা এই টেকনিক্যাল সেকশনে যা যা শিখলাম মূলত আমরা এই টোটাল বিষয়টা ছিল আমাদের কি চার্ট রিডিং এর উপর, ঠিক আছে? যে কি কি শিখলে আমরা চার্ট ভালো পড়তে পারবো এই বিষয়টার উপরে আমাদের 6টা ক্লাস হয়ে গেছে। আমি মনে করি যে এই 6টার বাইরে আর ক্লাসের প্রয়োজন নেই, কারণ একটা বিষয় আমরা যত বেশি কমপ্লেক্স বানাই ফেলবো ততই কমপ্লেক্স। সো সূত্রগুলো আমি ধরাই দিছি, এখন বাকিটা প্র্যাকটিস আর আপনাদের নিজেদের কতটা ধৈর্য তার উপরে ডিপেন্ড করে সব কিছু। তো যাই হোক, এই ক্লাসগুলো আমরা টাইম ফ্রেম, ক্যান্ডেলস্টিক্স, ভলিউম, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড, ট্রেন্ড, আরএসআই সবগুলো নিয়ে অনেক বিস্তারিত কথা বলছি। লিকুইডিটি এই সেকশনটা নিয়ে আজকে আমরা কথা বলবো 7 নম্বরে। আর আমরা এতদিন যা যা শিখছি সেই সম্মিলিত বিষয়গুলোরে কিভাবে রেজাল্টে আনা যায়, কিভাবে এইগুলো দিয়ে প্রাইস অ্যাকশন বোঝা যায়, ওইগুলো শিখবো। আর আজকে আমরা নতুন একটা টুলসের সাথেও পরিচিত হব, যে টুলসটার নাম হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট বা ফিব। তো আমরা আর কথা না বলে আমাদের ক্লাসে প্রবেশ করি। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয় হলো এই টোটাল আমরা এতদিনে যা শিখছি এগুলোরে কিভাবে একটা ফলাফল মেক করতে কাজে লাগাবো, আর এই লিকুইডিটি জোন বুঝতে অ্যান্ড কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট লিকুইডিটি থাকে সেগুলো বুঝবো। তাহলে এটা হলো এই টেকনিক্যাল সেকশনের শেষ ক্লাস। এরপর আমরা ফান্ডামেন্টাল সেকশনে চলে যাব, যেখানে আমরা স্টকস, অর্ডার এইসব বিষয়ে কথা বলবো। তো আমার এই চার্টে অনেক ড্রয়িং আছে। আমি একটা নতুন চার্টে যাই যে কোনো কিছুর, যেখানে আমরা আজকে ড্রয়িং করব। তো আমরা করি বিএনবিটার আমরা আজকে ম্যাপ করব একটা সুন্দর করে, ঠিক আছে? বাইন্যান্স কয়েন, ঠিক আছে। এই যে তাহলে স্পটের চার্টটা আমরা অন করলাম। এখানে আশা করি কোনো ড্রয়িং নাই, থাকলেও আমি ডিলিট করে দিব। তো আমাদের চার্টে যে ইন্ডিকেটরসটা আছে সেটার নাম আপনারা যদি জানেন তো জানেন, না হলে আমি আবারও বলে দিই। সেটার নাম হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এমটিএফ, লাক্স অ্যালগোর, ঠিক আছে? এটা ডিফল্ট সেটিং এ চালাইতে পারেন, আর না চাইলে আমার যেরকম সেটিং করা আছে সেটিংটা দেখাই দিতেছি। এই যে এটা ডিফল্ট সেটিং এ রাখাই ভালো, আমিও ডিফল্ট সেটিং এ দিয়ে রাখছি। সো এটার মানে কি বলে কার্যকারিতা মোটামুটি ভালো, মোটামুটি না অনেক ভালো। আর এটার দ্বারা আরো একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে যে ব্রেকআউটের অ্যাভারেজ ট্রেডিং নাকি হাই। আমরা একটু কই দেখতে পাই, এই যে দেখেন এই ব্রেকআউটটার উপরে আমরা ধরছি, পরে কি আসছে, বিয়ারিশ ব্রেকআউট, হাই ট্রেডিং অ্যাক্টিভিটি, মানে এখানে অনেক বেশি ট্রেডিং অ্যাক্টিভিটি আছে। সো এটা আমরা ভলিউম দেখেও বুঝতে পারছি যে এখানে একটা হাই সেলিং অ্যাক্টিভিটিস আছে। তো ও বলে দিছে, মানে বিষয়টা আর একটু ধরতে সুবিধা হলো। মেশিন আসলে কখনো মানুষের পরিপূরক না, মেশিন আসলে মানুষের সম্পূরকভাবে কাজ করতে পারে না। সো ও আপনার সিগন্যাল দিতে হবে, মানে সিগন্যাল দিবে, সেইগুলো আপনার বুঝে নিতে হবে। তো চলেন আমরা ইন্ডিকেটরস ও চার্ট থেকে সরাই ফেলি, এরপর দেখবো যে আমাদের ড্রয়িং ইন্ডিকেটরস এর মতো হয় কিনা। তো শুরুতে আমরা যে বিষয়টা শিখছিলাম সেটা হলো টাইম ফ্রেম। তো আমরা চার্টের সিদ্ধান্তগুলা অবশ্যই বড় টাইম ফ্রেম থেকে নেব, এবং চার্ট অ্যানালাইসিস করার জন্য বড় টাইম ফ্রেম কিভাবে ব্যবহার করে। তো ধরেন আমার এখন চার্টে সবচাইতে বেশি দরকার কি, যে প্রাইসের মুভমেন্ট কোন জায়গায় হইবে। তো এই জন্য আমার খুঁজে বের করতে হবে প্রথমে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায় কোথায় আছে, সাপ্লাই আর ডিমান্ড কোথায় কোথায় আছে, এইগুলাই। আর এই যে লিকুইডিটি যে সেকশনটা আমি বলছি, লিকুইডিটিটা আসলে কি, লিকুইডিটির আসল মানে হলো আপনার কাছে ধরেন একটা টাকা আছে, সরি একটা টাকা না, মনে করেন যে আপনার কাছে একটা চকলেট আছে, হ্যাঁ, এটা চকলেট, এটার দাম 1 টাকা। তাহলে এটাই হলো, এই যে চকলেটটার যে 1 টাকা দাম আছে, এটাই লিকুইডিটি, হ্যাঁ।
এখন লিকুইডেশন কখন হইবে? এই চকলেটটার যখন ভ্যালু হয়ে যাবে একদম জিরো, তার মানে আপনি 1 টাকায় কিনছেন কিন্তু চকলেটটার ভ্যালু হয়ে গেল জিরো, তার মানে কি আপনার ওই 1 টাকার ভ্যালু জিরো হয়ে গেছে, মানে কি আপনি লিকুইডেশন খাইছেন। যখন মানুষের ক্রয়কৃত সম্পদের মূল্য কমে যায় তখন সে ওইটা আস্তে আস্তে যেই অর্থটা লস হয় বা যেটা কমে যায় ওইটাই লিকুইডেশন। তো লিকুইডেশন, আপনি একটা বিটিসি 1,10,000-এ কিনছেন, এন্ড বিটিসিটার আজকে যদি প্রাইস মূল্য হয়ে যায় 50,000, তাহলে আপনার ওই 50,000 টাকায় ধরেন কিনছেন, এই 50,000 যখন শূন্য হয়ে যাবে তখন আপনি টোটালি লিকুইডেট হয়ে গেছেন। সো লিকুইডেশনটা এত কঠিন কিছু না, আপনার সম্পদের ভ্যালু। তাহলে আপনি যদি মনে করেন এখন আমরা আছি বিএনবিতে, হ্যাঁ, বিএনবির বর্তমান প্রাইস চলতেছে 1128 করে, তখন মনে করেন যে আপনি একটা বিএনবি 1128-এ একটাই কিনলেন, ঠিক আছে, আপনার কাছে এই 1128-ই আছে, আর এখানে আছে কি একটা বিএনবি। তো মনে করেন যে এই বিএনবিটার দাম আপনি যদি এইখানে রাখেন, মনে করেন এখানে প্রাইসটা হয়ে গেছে 900, ঠিক আছে, এখানে প্রাইস হয়ে গেছে 900, তাহলে আপনার কাছে আছে কিন্তু একটা বিএনবি আপনার কাছে আছে, কিন্তু ওইটার দাম আগে ছিল 1128, এখন হয়ে গেল কত, 900, তার মানে কি আপনার $228 এটার প্রাইস কমে গেছে, কিন্তু আপনি কিন্তু পুরোপুরি লিকুইডেশন খান নাই, ঠিক আছে, এখানে একটু লিকুইডিটি আছে, হ্যাঁ। লিকুইডিটিটা কি, যে আমার ক্রয়কৃত সম্পদের বাজারের মূল্য। লিকুইডিটির আসল মানে হলো যে তারল্য। তো তারল্য কি, আমার কাছে থাকা সম্পদের যে মূল্য এটাই হলো তারল্য, এটা আপনার লিকুইডিটি, হ্যাঁ। তো এই একটা বিএনবি আপনার কাছে এখানেও আছে, এখানে 900 আছে, তাতে একটা বিএনবি আছে, এখানে আগা 1128 ছিল তখন একটা বিএনবি ছিল, তাহলে বিএনবির পরিমাণ তো কমলো না, কমলো কি, কমলো আপনার মূল অর্থ, তার মানে এটা আপনি মাইনাস খাইলেন নাকি, 228 মাইনাস হইলো। এখন সাপোজ এই কয়েনটার দাম যদি কোনো সময় ধরেন $100 নাইমা আসলো, তখন কি আপনার কাছে আছে একটা বিএনবি কিন্তু টাকা কি 1,000 নাই, 1,000 অলরেডি মাইনাস হয়ে গেছে, তার মানে আপনি লিকুইডেশন খাইয়া বসে আছেন। যেমন এই জায়গাটায় যারা যারা মনে করেন লং পজিশন অন করছে, তাদের পজিশন কি, আমি আগের ড্রয়িংটা, এই মনে করেন এই জায়গাটায় যারা কিনছে বিএনবির, এই জায়গাটার প্রাইস ছিল 1140-এর আশেপাশে, 1140, এখান দিয়ে কিনা যাদের প্রাইসটা ফল করে এই জায়গায় আসছে, এই জায়গার প্রাইস হলো 1021, সে কি লিকুইডেশন খাইছে, খাইছে $70 মতো তার লস আছে, কিন্তু লিকুইডেশন খায় নাই। লিকুইডেশন কখন খাইবে, যখন তার কাছে থাকা সম্পদ টোটালি ভ্যালুয়েশন জিরো হয়ে যাবে বা জিরো আশেপাশে আসবে, একটা ফিস টিস কাটটা যখন যাইবে তখন ওই সম্পদটা শেষ, তার মানে লিকুইডেশন খাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে মার্কেটে স্ট্রং জায়গাগুলো অবশ্যই চয়েস করতে হবে, আর কোন জায়গায় এরকম বড় বড় লিকুইডেশন আছে, এই লিকুইডিটির একটা জোন আছে। লিকুইডিটিটা আসলে কি, এখন আমি আবার বলি লিকুইডিটিটা এখানে আছে কেমনে বুঝবেন, দেখেন এই জায়গায় একদল বাই করছে একদল সেল করছে, একদল বাই করছে একদল সেল করছে, কিন্তু সেলার্সরাই বেশি সেল, মানে এখানে কি সাপ্লাই ছিল বেশি ডিমান্ডের থেকে, এই জন্য প্রাইস নিচে পড়ে গেছে, যদি এই জায়গায় সাপ্লাই থেকে ডিমান্ড বেশি থাকতো তাইলে প্রাইস অবশ্যই উপরে যাইতো। তাহলে যেই জায়গাগুলো বড় বড় ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এগুলোই একটা লিকুইডিটি জোন, সিম্পল, ঠিক আছে। আপনার মনে করেন এই যে এই পয়েন্টে এখানে কি বায়ার্সরা বেশি ছিল সেলারদের থেকে, মানে কি ডিমান্ড বেশি ছিল সাপ্লায়ার থেকে, তাইলে এখানেও কি
লিকুইডিটি আছে, মানে এই সম্পদের মূল্য এখান থেকে বেশি, এই সম্পদটা মানুষ বেশি কেনার জন্য আগ্রহী। তো আমরা স্বাভাবিক জানি যে মনে করেন রাজশাহীর আম যেটা অর্গানিক, সেটা কিনতে হইলে একটু বেশি টাকায় মানুষের গুনতে হয়। যখন চাহিদা একদম উবার লেভেল তুঙ্গে থাকে, তখন এটা তো বাংলাদেশ, 50 টাকার মাল তখন 500 টাকা বেচে না? তাহলে ওই যে আম কিন্তু একটাই, কখনো 50 কখনো 500। জাস্ট এইটুক বিষয় মাথায় রাখলেই হইলো যে চাহিদা কোন জায়গায় আছে, আপনার বুঝতে হবে কোন জায়গায় চাহিদা আছে কোন জায়গায় সরবরাহ আছে। এখানে যদি দেখেন যে আমটা 50 টাকা কেনার লেগে 500 মানুষ আছে আর আমরার দামও বাড়তেছে, তার মানে আপনি আর বিনিয়োগ করতে পারেন। এটা সিম্পল বিষয় বলি, বর্তমানে সোনার ভরি কত? 2 লাখ টাকা হইছে। হ্যাঁ, সোনা এই মনে করেন যে এই 1 ভরি, ঠিক আছে, 1 ভরি সোনা, এটা কিছুদিন আগে 1.80-তে ছিল। এখন মানুষ দেখে খালি হুড়মুড়াই দাম বাড়তেছে, তখন কি মানুষ কেনা বাড়াই দিছে। এখনো এই জায়গায় 1 ভরি আছে, কিন্তু এখানেও 1 ভরি আছে, কিন্তু বর্তমান বাজার মূল্য 2 লাখ। তাইলে এটা কিসের জন্য হয়েছে কোন তো? এটা লিকুইডিটির জন্য হয়েছে। জিনিস একই আছে, সম্পদটা শুধু চাহিদা আর সাপ্লাই। এখন যদি বাজারে কথার কথা মনে করেন যে সৌদি আরব দিয়ে 1 টন সোনা বাংলাদেশে ঢুকছে, খবর আইছে কালকে সকালে, শুনবেন কি সোনার দাম আবার 30,000 পড়ে গেছে। তার মানে কি? সোনা কিন্তু 1 ভরি, খালি আপনার যে টাকাটা এইটাই তারল্য, ঠিক আছে, এই লিকুইড মূল্যটাই কমে বাড়ে। সো জ্যান দিয়ে দেখবেন যে প্রাইসের ঊর্ধ্বগতি হইতাছে বারবার, ওই জায়গায় ডিমান্ড আছে, ওই জায়গা থেকে প্রাইস উপরের দিকে যাবে, ওই জায়গায় বাই করার চেষ্টা করতে হবে। আর যে জায়গা দিয়ে প্রাইস বারবার ফল করার চেষ্টা করে, অন দিয়ে সম্পদ আপনি চাইলে ধরে রাখতে পারেন, আর না চাইলে বিক্রি করে দিতে পারেন। এটাই হচ্ছে সিম্পল অ্যাজ দ্যাট। এটাই হলো লিকুইডিটি। এর বাইরে লিকুইডিটি আর বেশি কোনো সংজ্ঞা নাই, এবং কমপ্লেক্স করার এত বেশি দরকার নেই, এত না। এখন আমরা তাহলে এই চার্টে এইগুলো তো বুঝলাম, কিন্তু আসল কথা হলো আমরা কেমনে কিনবো কেমনে বেচবো, এটাই তো না। তো আমাদেরকে এই যে বড় টাইম ফ্রেম, মনে করেন 4 আওয়ার্স, আর এর থেকেও ভালো স্ট্রং জোন পাইতে হলে যাইতে হবে 1 ডে। আমি কিন্তু একদিন একটা কথা বলছি যে ছোট ছোট ক্যান্ডেল অনেক বেশি হয় দেখে মনে হয় অনেক জায়গায় দূরত্ব তার, আর বড় ক্যান্ডেল একটা হয়। যেমন এই যে আমি বর্তমানে টাইম ফ্রেমে আছি, এই যে গতকালকে সারাদিন বলতে 17 অক্টোবর শুক্রবারের একদিনের ক্যান্ডেল ছিল এটা, ঠিক আছে। তাহলে এই সারাদিনের ক্যান্ডেল যদি হয় একটা, আর আমি যদি 4 ঘন্টা যাই তাইলে দেখবো 6টা। হ্যাঁ, এনে আমি 4 ঘন্টা যদি যাই তাহলে দেখবো 6টা ক্যান্ডেল। মনে করেন যে দাঁড়ানো, অক্টোবর শুরু হয়েছে কই, 17, এই 17, 1, 2, 3, 4, 5, এই 6 নাম্বার, ঠিক আছে। সো এই থেকে এই পর্যন্ত 6 নাম্বার। হ্যাঁ, কিন্তু 1 ডেতে গেলে কিন্তু ওই একটাই ক্যান্ডেল, সো রেঞ্জ যেটা আপনি পাবেন ওইটা একই। এজন্য আমরা অলওয়েজ ট্রাই করবো যে বড় গুলারে ধরে আনতে, যে বড় বাবারা কোথায় আছে। এখন যদি আমাদের একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকার হয়, তাহলে আমরা এটা কেমনে নিব? এই 1 ডের একটা ক্যান্ডেলের লো হাই এইগুলাই অনেক মানে হায়ার লেভেলের কনফার্মেশন দিবে। তো আমরা যদি মোটামুটি একটা মার্ক করি যে উপর একটা রেজিস্ট্যান্স লাগবে, ওপেন ক্লোজ বডি ধরে আমরা এখানে একটা লাইন ড্র করলাম। আমাদের সুবিধার্থে আমরা আরো একটা লাইন ড্র করব। এটা শেষ জোন, ঠিক আছে, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো একটা সিঙ্গেল জোন হয় না, এটা তো আমরা জানি। তো এই যে জোনটুক পাইলাম আমরা, এটা আমাদের একটা ভালো রেজিস্ট্যান্স জোন। এই দাগ 2 দাগই আমাদের একটা জোন, ঠিক আছে। সো এই 2টা দাগ আমরা যখন নিলাম, এখন তো আমাদেরকে একটা সাপোর্টেরও দরকার আছে, যে প্রাইস উপরের জায়গাটা আমরা পাইলাম, নিচে আমরা কি করব,
নিচে আমরা এই যে এখানে কিন্তু একটা ওপেন ক্লোজিং একটা গ্যাপ আছে, প্লাস উপর নিচে একটা ইয়ে আছে। আমরা এই টোটালটারে মিলে একটা নেই রাখ, মনে করেন এটাই। আমরা এই রেঞ্জটা ধরেও একটা নিয়ে নিতে পারি। এই যে নিলাম একটা এই জায়গাটা, এটুকু আমাদের একটা সাপোর্ট জোন। এরপরে আমরা মানে একদম বড় লেভেলেরটা পাইলাম। এখন আমরা আরো একটা কাজ করতে পারি। এই জায়গার বড় মুভমেন্টটা আমরা ধরতে চাইলে মনে করেন এই থেকে টানা যাবে না, একটা ট্রেন্ড লাইন আমরা মেক করার চেষ্টা করি। লাস্ট আরএসআই তে মার্কেট বুল দেখেছে আরো পিছনে, তো যাই হোক এই থেকে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি। এই মোটামুটি এরকম একটা মিলে কয়টা গ্যাপ ইয়ে করলাম, 1 2 3 4 5। তো দেখেন এই ট্রেন্ড লাইনটা ড্র করার পর আমাদের এই প্রাইসটা কিন্তু এই ট্রেন্ড লাইনটারে আয়া ফলো করে চলে গেছে, তার মানে এটা একটা ভালো সাপোর্ট জোন। এখন আমরা চাইলে এখানে একটা এই যে এই জায়গার থেকে একটা বক্স নিয়েও ড্র করে রাখতে পারি, তবে বক্স ড্র করলে সেটা আপনার ইচ্ছা। যেমন আমরা এখান দিয়ে একটা বক্স ড্র করে দিব। হ্যাঁ, এই বক্সটা টোটালটাই কিন্তু একটা সাপোর্ট জোন, ঠিক আছে না? এখন আমরা মার্ক করে রাখলাম। এরপর আমরা 4 ঘন্টা যাই। দেখেন যে প্রাইসটার একটা যে মানে মুভমেন্ট বা প্রাইসটার যে একটা দুর্বল পয়েন্ট, স্ট্রং পয়েন্ট সব কিন্তু মার্ক হয়ে গেছে। আমরা কিন্তু ড্রয়িং করে এসেছি 1 ডে থেকে, কিন্তু আমাদের ড্রয়িং কিন্তু এই জায়গার থেকেই একদম সুস্পষ্টভাবে ম্যাচ করে গেছে। এই যেমন এই জোনের মধ্যে কি আমরা দেখা নিছিলাম? এটা দেখা নিছি। দেখেন আমরা যে ড্রয়িং করছি আমাদের প্রাইস কিন্তু সেই ড্রয়িং এর উপরে উপরে টাচ করে, মানে ড্রয়িং এর মধ্যে দিয়ে আর প্রাইস যাইতে পারে নাই কোথাও। এই যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করলাম, ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটারে কি ও একটু আগে কি ড্র ছিল যে ও এটা দেখছে? আমরা দেখছি কোথাও? নতুন চার্ট আপনাদের সামনে অন করছি না, গেল। তাহলে দেখেন ড্রয়িং এর কি মূল্য। এখন আপনি জানেন যে একটা ভালো সাপোর্ট জোন কই, এই একটা ভালো রেজিস্ট্যান্স জোন কই, এই। তাহলে মার্কেটের এখন কি হলো, আমরা জানি যে প্রাইসের গতিবিধি কোন জায়গায় লকড আছে। এরপরে আমরা একটু ভলিউমের দিকে তাকাই। যেমন এই সাপোর্ট জোনে আমরা ডিমান্ড কিন্তু লক্ষ্য করতেছি। কেমনে ডিমান্ড লক্ষ্য করতেছি? আমরা কিন্তু বলছি এই যে যেই সমস্ত ক্যান্ডেলের নিচের দিকে উইক থাকবে বড়, তার মানে ওই জায়গায় অবশ্যই ডিমান্ড আছে। নিচের দিকে যখন উইক বড় হয় তখন কি হয়, প্রাইস নিচের দিকে আসে কিন্তু রিজেক্ট হয়ে উপরের দিকে চলে যায়। তাইলে এখানে অবশ্যই ডিমান্ড আছে। আবার এই যে আমাদের লাইন এই কিন্তু ক্লোজ হয়েছে। দেখেন একটা বিষয় বলি, এই যে লাইনটা ড্র করছি, এই লাইনটা আমরা যত অ্যাকুরেট ভাবে পাবো, যেমন আমরা এই যে লাইনটা ড্র করছি, এই যে প্রাইস গুলো এখানে এটার নিচে ক্লোজ হয়েছে, আমরা কি দেখছিলাম ওয়ান ডে থেকে? সেটা বোঝা যায়। এই যে বোঝা যায় কিনা দেখাই, এখানে কি বোঝা যায় না? আমরা কিন্তু দেখছি যে ওপেন ক্লোজ প্রাইসটার একটা নিশানা মিলাই দিলাম। তখন কি দেখলাম যে 4 ঘন্টায় এই জোনটার নিচেই প্রাইস গুলো ক্লোজ দিছে বারবার। হ্যাঁ, এই জোনটার নিচেই প্রাইস বারবার ক্লোজ দিছে। তার মানে কি, এখানে আর প্রাইসের উপরে যাওয়ার শক্তি নেই, তার মানে এখানে সাপ্লাই আছে। তাহলে বড় সাপ্লাই ডিমান্ড জোন আমরা পেয়ে গেছি। এখন কিন্তু চার্টের মুভমেন্ট আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তো আমি বলছি সবাই ফ্লোর লেভেলে কেনার জন্য। ফ্লোর লেভেল আমরা 4 ঘন্টা চার্টে দেখতে পাইতেছি যে এটাও একটা ফ্লোর লেভেল। এর পরের ফ্লোর লেভেলটা কই, আমরা যদি সেটাও মার্ক করে রাখতে চাই, এই মনে করেন এখানে আমি আর একটা
লাইন ড্র দিয়ে দিলাম। তাহলে দেখেন এই টোটাল জোনটা এখন মিলাই জিলে দেখা যাইতেছে কি এইটাই একটা সাপোর্ট জোন, তার মানে এইটার মধ্যে প্রাইস আইলেই কিনা ফালানো যাইবে না, এটা দেখতে হবে, এটা দেখতে হবে যে এটা কি করে। এবার আমরা তো মোটামুটি পাইলাম যে সবকিছুই যে কিভাবে ড্রয়িং করতে, এটা যত প্র্যাকটিস করা হবে তত মাথা খুলবে, যত প্র্যাকটিস করা হবে। এই জায়গাটা যদি আমরা ভালো মতো একদম অপেক্ষা করে একটা ফিউচারের জন্য বসে থাকি, তাহলে কি আমরা একটা ভালো শর্ট ট্রেড করতে পারবো না? এখানে যদি আমরা একটা লং ট্রেড করতে চাই, এই জায়গায় যদি আমরা একটু অপেক্ষা করে দেখতাম, দেখা সবকিছু মিলে একটা ছোট্ট করে হলেও কি লং ট্রেড আমরা করতে পারতাম না, বা স্পট বাইং আমরা করতে পারতাম না? অবশ্যই করতে পারতাম। আমাদেরকে মার্কেটে যদি ট্রেডিং করতে হয় তাহলে সর্বপ্রথম এই চার্টের ম্যাপ গুলো বাইর করতে হবে। এই যেমন আর রেজিস্ট্যান্স, সাপোর্ট, ঠিক আছে? তো আমরা কিন্তু ট্রেডিং এর মধ্যে ঢুকি নাই, এই জন্য ওই বিষয়গুলো বলতেছি না। আমি আপাতত বলতেছি যাতে আমরা প্রাইসের মুভমেন্ট গুলো বুঝতে পারি। এই যে মুভমেন্ট বোঝাই হলো প্রাইস অ্যাকশন বোঝা, যে কোন জায়গার থেকে মার্কেট উপরে যাবে, কোন জায়গার থেকে নিচে। ধরেন আমি এখন আরেকটা কাজ করি, এই জায়গায় একটা ট্রেন লাইন ড্র করে দেই, দিলাম। না, এটা রিয়েলটা দিয়ে ড্র করি। মনে করেন আমি একটা ট্রেন লাইন ড্র করে দেই। এই ছোট্ট ছোট্ট ট্রেন লাইন গুলো কিন্তু আমাদেরকে ভালো রেজাল্ট দিবে। এই যেমন মাথাগুলো মিলে এই পর্যন্ত। এখন আমরা যদি খেয়াল করি তাহলে এই জায়গাটা আমি কিন্তু বলছি যে ট্রেন্ড লাইনের ক্রস পয়েন্ট অলওয়েজ ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স জোন। তাইলে এটা কি একটা স্ট্রংগেস্ট সাপোর্ট পাইছি না আমরা রেজাল্ট, যে এটা একটা স্ট্রংগেস্ট সাপোর্ট। এই জায়গাটা একটা স্ট্রংগেস্ট সাপোর্ট। আমরা এই জায়গা থেকে চাইলে একটা বাই করতে পারতাম, কিন্তু সেটা অবশ্যই দেখার পরে। যেমন এখন এখানে প্রাইস আয়া পড়ছে, আর কিনা ফালাইলেই কিন্তু হইবে না। এই জায়গাটার মধ্যে প্রাইস দাঁড়ায় কিনা, আবার এখানে সাপ্লাই ডিমান্ড হইতেছে কিনা, এটাও কিন্তু বোঝার বিষয় আছে। তো আমরা যা দেখলাম এই ট্রেন্ড লাইনও ক্রস করছে, তাইলে এই জায়গার থেকেও যদি আমরা একটা ছোট্ট এন্ট্রি নিতে চাই, তাও আমাদেরকে কি করতে হবে, অপেক্ষা করতে হবে। কিন্তু এই জায়গার থেকে নেওয়া যায় তো গেল। এখন এই প্রাইসটা যদি এই জায়গাটা ভাঙে তাইলে কই যায় দাঁড়াইবো? এই যে এই জোনটা আছে না, এই জোনটারে আমি মার্ক করে রাখি। দেখো এই বড় জোনটা ভাঙলে পরে এই জোনে যাইবো, তাইলে এইটা একটা স্টপ লস এরিয়া। ট্রেডিং এ ভাই ঢুকলে স্টপ লস রাখতেই হইবে, স্টপ লস ছাড়া ফান্ডের কোনো নিরাপত্তা নাই। সো স্টপ লসটা এই জায়গায় রাখতে হবে। এই জায়গা দিয়ে কিন না, যেহেতু এই জায়গায় একটা ভালো সাপোর্ট আছে, তাইলে এই জায়গায় স্টপ লসটা রাখা যায়। কারণ ম্যাক্সিমাম মানুষের অর্ডার যারা এই জায়গায় ঢুকবে তাদের স্টপ লসটা এই জায়গায় থাকবে, তো এই জন্য প্রাইস একবার এই স্টপ লসটা হিট করে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এই জায়গাটা যদি সে ব্রেক করে তাইলে আমরা এই জায়গার দিকে তাকায় থাকবো কেনার জন্য। এই জায়গায় যদি আসছে প্রাইস ঘোরে ঘোরে ভলিউম গুলো বাইং সাইডে চলে যায়, আর এস সাইডেও মোটামুটি স্ট্রং থাকে, তাইলে আমরা কিনতে পারবো না? এডুক সাহস তো করতেই হবে না? তাইলে এখান দিয়ে আমরা কিনা ফেলাইতে পারবো। এখন দেখেন এই 4 ঘন্টা আমরা দেখছি, ঠিক আছে, 4 ঘন্টা একটা ক্যান্ডেল দেখা ইন করাটা বড়ই কষ্টের, তো এটা আমি বুঝি। তো ইন করব আমরা অলওয়েজ 1 ঘন্টা বা 15 মিনিট দেখে, কিন্তু ড্রয়িং করবো 4 ঘন্টা একদিন দেখা। এখন মনে করেন আমরা আইছি 1 ঘন্টাতে, তাহলে 1 ঘন্টার প্রাইসটা এই জায়গায় কি করছে? 4 ঘন্টা তো দেখছেন যে হুমড়ি খেয়ে উপরের দিকে উঠতে গেছে, এরকম মনে হয়েছে না? এই যে এখানে এই হ্যাঁ, যে আরে প্রাইস এরম করে উঠতে গেল, কিন্তু 1 ঘন্টার কিন্তু সিনারিও ভিন্ন। এই যে 1 ঘন্টায় প্রাইসটা এই জায়গায় অনেকবার মোসরামুষ্টি করে মাত্র গেছে। 15 মিনিটে যদি যাই তাহলে দেখতে পারবো আসল রূপ। হম, জায়গা কিন্তু 4 ঘন্টার অতটুক, কিন্তু 15 মিনিটে জায়গাটা হয়ে গেছে কতটুক। দেয় এই যে জায়গাটা আমি অনেকটা ড্রয়িং করে আনি, তো আমি একটা রেক্টেঙ্গেল ঘর বানাই দিই, ঠিক আছে, দেখেন।
হাই হাই, ও না, গড় না বানায় একটা ড্রয়িং দিয়ে দিই, হাইলাইটার। আমরা মার্ক করলাম, হ্যাঁ। 4 ঘন্টার জোন কিন্তু এই যে যতটুকু মার্ক করছি এই দেখেন, আর এখন হয়েছে কত বড়, এত বড় দাগ দিলাম, কতটুক হয়েছে এত বড়। তার মানে কি, আসলে এইটুকি ছিল জায়গাটা, জায়গাটা এতটুকু। এখন মনে হয় না 15 মিনিটে ওই বাবা এত বড় মুভমেন্ট, আসলে এত বড় মুভমেন্ট না, এত বড় মুভমেন্ট না। দেখেন এই সাপোর্টটা এই জায়গায় ব্রেকআউট দেখাইছে, এই জায়গায় ব্রেকআউট দেখাইছে, এই জায়গায় ব্রেকআউট দেখাইছে, কিন্তু শেষমেশ যখন ব্রেকআউট দেয় সাস্টেন করছে এটার উপরে, তাইলে এখান থেকেই প্রাইস মুভমেন্ট করছে। কারণ এই যে একটা ক্রস পয়েন্ট, মানে কি এটা একটা স্ট্রং সাপোর্ট ছিল, লাস্ট বার আর ভাঙতে পারে না, প্রাইস মুভমেন্ট করে নেক্সট স্টপেজ কই তার, এই যে এই জোনে যায় দাঁড়াইবে, এই জোনের নিচে আপাতত দাঁড়াইছে, ঠিক আছে। এই জোনের মধ্যে সর্বোচ্চ আসবে, এটা যদি ভাঙতে পারে এই পর্যন্ত আসতে পারবে, তার বেশি আসতে পারবে না, কারণ এখানেও একটা ক্রস পয়েন্ট আছে। একটা লাইন ছোট্ট করে 15 মিনিটে ড্র করলাম। তো 15 মিনিটটা বেশিরভাগ ফিউচারের যারা করবে তাদের জন্য, আর যারা আসলে স্পটটা করবে তাদের জন্য 1 ঘন্টা 4 ঘন্টার নিচে নামা ঠিক না। সো ড্রয়িং গুলো মাস্ট বি 4 ঘন্টা থেকে করবেন। এটা মানে যাই হোক, 4 ঘন্টার ড্রয়িং করলে ভালো ভালো কল আসবে, ভালো 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 ট্রেডিং আসবে। এই যে 4 ঘন্টা, এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স, তাইলে রেজিস্ট্যান্সের কিন্তু লোয়ার লেভেল কই, এই যে লোয়ার লেভেল, অলরেডি প্রাইস লোয়ার লেভেল অবস্থান করতেছে, তাইলে এই পর্যন্ত একটু অপেক্ষা করতে সমস্যা নাই, অনে চললে যাইব, প্রাইস অনে যাইবই। এখন আমরা আরেকটা বিষয় জানার কথা ক্লাসের শুরুতেই শুনলাম, সেটার নাম হলো ফিবোনাকি রিট্রেসমেন্ট। তাহলে ফিবোনাকিটা আমরা কেমনে ব্যবহার করব, এটা আমাদেরকে শিখতে হবে না? ফিবোনাকি একটা ভালো টুলস, যেটা এন্ট্রি এক্সিটের জন্যে, রিট্রেসমেন্ট খোঁজার জন্যে ঠিক আছে। তাহলে ফিবোনাকিটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি চাইলে। দেখেন 4 ঘন্টায় আমাদের রেজিস্ট্যান্স জোন, মানে একদিনের সাপ্লাই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন কই, এত বড়, কিন্তু আমাদের কাছে তো মনে হইতেছে কতখানি জায়গা, কিন্তু আসলে কিন্তু এই পুরোটাই একটা সাপোর্ট এরিয়া, এই পুরোটা একটা সাপোর্ট এরিয়া, এই পুরোটাই। তাহলে ধৈর্য ধারণ করে যারা এখান দিয়ে কিনছে এরা লাভবান হইবে, স্বাভাবিক। আপনি চাইলে এখান দিয়ে ঢুকতে পারতেন, কিন্তু যদি এই ট্রেন্ড লাইনটা ব্রেক হয়ে নিচের দিকে নামে যাইতো তখন কি হইতো? এজন্য ধৈর্য নিয়ে কেনাই ভালো। আবার এখান দিয়ে যারা সেল করছে, হ্যাঁ, যে শর্ট ট্রেড নিব, এখান দিয়ে যারা শর্ট নিছে তারা কিন্তু প্রাইস নিচের দিকে আর আসেই নাই, তাদের কিন্তু অনেক বড় লস, অনেক বড় লস। আবার যারা বুঝে তাদের কিছুই না। সো ড্রয়িং মাস্ট বি, ড্রয়িং মাস্ট বি কি হবে, 4 ঘন্টাতে ড্রয়িং হবে, 4 ঘন্টার নিচে কোনো ড্রয়িং হবে না। 4 ঘন্টার নিচে যে ড্রয়িং করবে সে তার নিজের কবর নিজেই খুঁদবে। আর মাঝে মধ্যে আপনার নিজের সুবিধার্থে আপনি চাইলে করতেই পারেন, কিন্তু সেটা অবশ্যই প্রো হওয়ার পরে করেন। আগে ভাগে বেশি পণ্ডিতি করতে গেলে কিন্তু কিছুই থাকবে না, এরকম পণ্ডিতি করে বহুত লোক হারায় গেছে। এটা ধৈর্যের কাজ, ধৈর্য ধারণ করে। এখন আচ্ছা, আমরা এখন ফিবোনাকিতে যাব। দেন আমি একটা নিজের থেকে এই ট্রিক্সটা শিখিয়ে দিই, এটা আপনাদেরকে সহজে কেউ বলবে না। যে ট্রিক্সটা কি, এটা আপনাদের যদি একটা ভালো ডাটা পাইতে হয় তাহলে এই জন্য এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে একটা ফিবোনাকি, এই যে ফিবোনাকিটা অল্ট, কিবোর্ডের অল্ট প্লাস এফ প্রেস করলেও আয়া পড়বো, আর নাইলে এই যে 3 নাম্বার লাইনে এখানে কিন্তু অনেক কিছু আছে, ফিব রিট্রেসমেন্ট, ট্রেন্ড লাইন বেস ফিব, হ্যাঁ, এগুলা চ্যানেল ম্যানেলের দরকার নাই, আমাকে লাগবো ফিবোনাকি রিট্রেসমেন্টটা। তো ফিবোনাকি রিট্রেসমেন্ট টুলটা কি,
মূলত আমি অনেকটা লোকালি ড্রয়িং করি। দেখেন এটারে মডিফাই করা যায়, এটার সেটিং এখানে আমি এটার সেটিং একটু মডিফাই করছি। এটা প্রথমত এরকম থাকে, এটা একটা ব্যাকগ্রাউন্ডও থাকে, এরপরে এই নাম্বারগুলো থাকে, আমি ওটা বলতেছি, এটার একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকে। তো আপনারা এটা বাড়ায় কমায় নিতে পারবেন, আমি আমার দেখার সুবিধার জন্য এগুলোর বাড়ায় কমায় নিই। এবার আসেন এখান থেকে যে নাম্বারগুলো আপনার যদি অন থাকে, যেমন এই 2 পয়েন্ট, এইসব নাম্বারগুলো আপনি কাটবেন, শুধু থাকবে 1 0 আর মাঝখানে যেগুলো আছে 1 আর 0-র মাঝখানে যতগুলো নাম্বার আছে সেগুলো থাকবে, বাকিগুলোর কোনো প্রয়োজন নাই। এখন ফিবোনাকি রিট্রেসমেন্ট মূলত পৃথিবীতে যত সৃষ্টি আছে সবকিছুর মধ্যেই একটা গোল্ডেন রেশিও খোঁজার জন্য এটা ব্যবহার হয়। এই ফিবোনাকি ব্যবহার করলে আপনি সঠিক জায়গাগুলো অলওয়েজ নির্ণয় করতে পারবেন, যে কোন জায়গাগুলো বেশি স্ট্রং, কোন জায়গা থেকে বাই করা উচিত, কোন জায়গা থেকে সেল করা উচিত। এর আগে বলি, ফিবোনাকি নাম্বারের গঠন প্রণালী সম্ভবত মানে এরকম, সম্ভবত না, এরকম 0-র পরে 1, এরপরে আবার 1, এরপরে 2। কারণ ফিবোনাকি নাম্বার 1-এর পরে 2 হয় না, 2-এর পরে 3 হয় না। এটা কি হয়, এই শূন্যের সাথে 1 যোগ, তারপরে হয়েছে কত 1, আবার এই 1-এর সাথে এই সামনের 1-এর সাথে এই 1 যোগ দেওয়ার পর হয়েছে 2, এখন এই 2 আর 1-এ যোগ দেওয়ার পরে হবে 3, 3 আর 2-তে যোগ দেওয়ার পরে হবে 5, 5 আর 3-এ যোগ দেওয়ার পরে হবে 8, 8 আর 5-এ যোগ দেওয়ার পরে হবে 13, এই 13 আর 8 যোগ দেওয়ার পরে হবে 21, 21 আর 13 যোগ দেওয়ার পরে হবে 34, 34 আর 21 যোগ দেওয়ার পরে হবে 55, এই 55, এরপরে 55 আর 34 যোগ দেওয়ার পরে হবে 89। অ্যাজ লাইক এই নাম্বার ঠিক এইভাবে সামনের দিকে যাইতে থাকবে। তো আমরা 100-র ঘরে অলরেডি চলে আসছি, এটার পরে যোগ দিলে 100-র বাইরে চলে যাবে। তো 100-র বাইরের নাম্বারটা আমাদের দরকার নাই, 1 থেকে 100 পর্যন্ত যেহেতু আমাদের দরকার, তাইলে এটা আসছি আমরা। তাইলে এখানে আমরা পাইছি কত 0, এখানে পাইছি কত 1, 0 আর 1। এখন এর মাঝখানে কিন্তু এটার একটু বড় করার দরকার ছিল। ওয়েট, তো আমরা এখানে দেখতে পাই যে কিছু নাম্বার আছে 0, এরপরে আছে 2.36, এরপর আছে 38205618 আর হলো 1। তো সংখ্যাটা এরকম। এখন এই 89 রে আপনি যদি 55 দিয়ে ভাগ করেন তাহলে কত আসে? 89 মোবাইলে ভাগ দিলাম, 89 ভাগ হলো কত 55। তাহলে নাম্বার আসবে কিন্তু কত, এই যে 618, 1.618 আসবে, কিন্তু এটাই হলো 618 জোন। ঠিক আছে, এই 89 রে ভাগ দিলে কত আসবে, এই 618 জোনটা আসবে, এই 618। তো এই সংখ্যাটা এরকমেরই, যেহেতু আমরা এখানে ম্যাথমেটিক্স করব না, কিন্তু এটা একটা ধারণা দিলাম যে এই না মানে নাম্বারগুলো কেমনে আসছে। এই নাম্বারটা কি হয়, 0 থেকে 100-র মধ্যে প্রত্যেকটা পয়েন্টে সে ভাগ করে, একটা রেশিও অনুসারে ভাগ করার পরে যে রেশিওটা বাড়ায় মানে বের হয়, সেটার মিডল জোন হলো এটা। তো আমরা এই যে ট্রেনটা এখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত গেছে, এই টোটাল জোনটা যদি মিডল একটা ভালো পয়েন্ট বের করতে চাই ভাগফল হিসেবে, তাহলে আমাদেরকে অবলম্বন করতে হবে
এই ট্রিক্সটা। তাহলে 0 থেকে 100-র মধ্যে নাম্বারগুলো কিভাবে সৃষ্টি হয়েছে এইভাবে। আবার এই 89 রে যোগ বিয়োগ গুণ ভাগ আপনি যাই করেন এই নাম্বারগুলোই বের হবে, ঠিক আছে? ঘুরায় 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 এই নাম্বারগুলোই বের হবে। তো এইগুলো আপনার কাজ নাই, আপনার আসল কাজটা হলো কি এই ফিবোনাকির নাম্বারগুলোরে চেনা, যে কোন নাম্বারের কি কাজ, কোন জোনের কতটুক কাজ। দেখেন মার্কেট এখান থেকে কতটুক রিট্রেস করবে এটা আপনি চাইলেই বলতে পারবেন না, কিন্তু মার্কেট এটা এক্সাক্ট ভাবে বাইর করে দিবে। এখন আমরা যদি একদম মার্কেটের টোটাল ডাটাটা পাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম এই ফিবোনাকিটার ব্যবহার তো করতে হবে। কেমনে করতে হবে? যখন আপনি একটা লং, মনে করেন এই জায়গার থেকে মার্কেট লাস্ট বার লং হয়েছে, আমি ভলিউমটার একটু ডাইক্কা দিই তাইলে আপনাদের দেখতে সুবিধা হবে। মনে করেন মার্কেটটা এই জায়গার থেকে লাস্ট বার মুভমেন্ট শুরু হয়েছে, আর কিন্তু নিচে যায় নাই। এখন আমি এই জায়গার থেকে একটা পয়েন্ট অলরেডি নিয়ে নিছি, কারণ আমার মাউসের সাথে সাথে যাইতেছে না, একদম সর্বশেষ হাই কই? সর্বশেষ হাই এই হলো, ঠিক আছে? সর্বশেষ হাই। তা আমি নিচে রাখলাম 0 আর সর্বোচ্চ হাই পর্যন্ত রাখলাম 1। তার মানে কি মার্কেট যে 100% মুভ করছে সেই 100% মুভমেন্টে আমি একটা মার্কিং এ নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের আগের ড্রয়িং গুলারে আমরা একটু কাইটটা দিলে তো আপনাদেরকে বুঝাইতে অসুবিধা হবে, একটু দেখে নেন। হ্যাঁ, এরপর আমি কিছু কিছু কমাই দিতেছি, যেমন এই সাদাটারে কমাই দেই, এসএল এরিয়া এই দুইটারও কমাই দিতেছি, তাহলে একটু দেখতে সুবিধা হবে। এবার আসি মূল পয়েন্টে। তো 0 থেকে আমরা 100% ভাগ করলাম। 0 থেকে মার্কেটের নেক্সট মানে একদম সর্বশেষ যে মুভমেন্ট যে জায়গা থেকে হয়েছে এটা হচ্ছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে। এটা 2021 সালের। হ্যাঁ, যেহেতু আমরা 1 মান্থের ক্যান্ডেলে আছি, আমরা এই 1 মান্থের ক্যান্ডেল গুলারে একটা ডিভিশনে নিয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে বলি এই জায়গায় ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা আমাদেরকে বুঝতে হবে। এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বুঝতে হলে আমাদের এখানে কিছু লাইন ড্র হয়েছে নাকি? এই লাইনে একটা নাম্বার আছে 38205618786, তারপরে 1। আমরা 1 মান্থের ড্রয়িংটা নিয়ে লাইছি, 4 ঘন্টা চলে যায়। তো আমরা 4 ঘন্টায় আসছে দেখলাম কি, দেখেন এই যে লাল লাইনটা, এই যে আমরা ড্র করছিলাম আমাদের রেজিস্ট্যান্স লেভেল উপরে যেটা, ওইটার উপরেই এটার আরেকটা নাম্বার পড়ছে, সেটা হলো 1। আমরা যে ফিবোনাকিটা ড্র করে রাখছি সেটার নাম্বারটা কিন্তু এটার উপরে পড়ছে 1। এই যে নীল দাগটা, নীল দাগটা কি? নীল দাগটা হইলো 786 জোন। এই দেখতে পাইতেছেন, এই দাগটার মধ্যে দেখা যাইতেছে কি 618। তাহলে আমরা একটু আগে এই জায়গায় একটা কি করছিলাম দেখেন, আরো একটা ভালো বিষয় এনে ধরা পড়ছে। এই যে ক্যান্ডেলটা রিজেকশন খাইছে, কোন জায়গায় খাইছে? এই 618-এ। এইটা কি একটু আগে আমরা আটকে রাখছিলাম না দেখছিলাম? কিন্তু আমরা যখন একদম টোটালটারে ভাগ করে দিয়ে এলাম তখন দেখেন এটার রিট্রেসমেন্ট জোন ছিল 618, এই 618। এখন প্রাইসটা কই আছে? আমরা একটা ক্রস পয়েন্ট এনে বাইর করছিলাম না? এই ক্রস পয়েন্টটা ছিল একটা রিট্রেসমেন্ট জোন। এবার আসেন বুঝায় বলি, এই 1 মান্থে যাইয়া দেন আমরা টোটাল একটা হাই পাইছি, একটা লো পাইছি। তো আমরা জানি সবসময় মার্কেট যদি হাই দেয় তাহলে সেটা একবারে ভাঙে না, আবার একবারে নিচেও আসে না। কি করে মার্কেট একবার এই উপরে গেছে, এটা একটা টেস্ট করছে।
আর একবার যাবে, যদি ভাঙতে পারে ভাঙবে, নাইলে রিট্রেস্ট, তারপরে নিচের দিকে আসবে। এখন এই যে নিচের দিকে আসবে, কতখানি আসবে, স্ট্রংনেস কোথায়, আমরাও ড্র করে রাখছি 786, 100-র নিচে আছে 786, মানে 25% নিচে আসবে, এই 25% এই। এরপরে নিচের এই যে 618, এইটারে বলে গোল্ডেন জোন, এটাকে বলা হয় গোল্ডেন রেশিও। এটা পৃথিবীতে সবকিছুরই একটা গোল্ডেন রেশিও আছে, যেই জায়গাটা আপনি ধরতে পারলে আপনি পুরা, মনে করেন আমার যে এই যে মনিটরটা আছে, হ্যাঁ, এই মনিটরটারও যদি আমি ফিবোনাকি নাম্বার দিয়ে ভাগ করি, কারণ ফিবোনাকিটা মূলত এইভাবে সৃষ্টি হয়, ফিবোনাকিটা মূলত সৃষ্ট এইভাবে। তো এইটার একটা গোল্ডেন রেশিও নাম্বার আছে, যেই নাম্বারটুক মনে করেন যে আপনি সিলেক্ট করলে এই পুরো জায়গাটুক আপনি, এটা এরকম আর কি, ধরেন এই এই যে আপনার একটা চৌকো জায়গা, এই জায়গার একটা গোল্ডেন রেশিও আছে, মানে মাপ আছে, এই মাপটা নিলে এই যে পয়েন্টটা, এইটা আপনি সারা ঘরে বসায় দিলে এই জায়গাটা একদম সমানভাবে ফিল আপ হবে, ঠিক আছে? এই পুরো জায়গাটা সমানভাবে ফিল আপের একটা নাম্বার আছে, সেটা হলো একটা গোল্ডেন রেশিও নাম্বার। তো এই যে 618, এটা হলো একটা গোল্ডেন রেশিও জোন। কি করার, এই গোল্ডেন রেশিও দিয়ে আমরা করবোটা কি? ধরেন প্রাইসটা এই জায়গার থেকে ফল করে আসছে, এই 618 জোনটায় দাঁড়াইলো, দাঁড়াইয়া আবার উপরের দিকে যায়, নিচের দিকে আয়, উপরের দিকে যায়, কিন্তু ভাঙতে পারে না। তার মানে কি, এই জায়গার থেকে আমরা একটা স্ট্রং বাই করতে পারবো, এই জায়গার থেকে মার্কেট আবার উপরের দিকে যাবে, কারণ 618-এ যখন কোনো মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে ভাঙতে না পারে, তার মানে এই গোল্ডেন রেশিও জোন থেকে মার্কেট আবার রিভার্স করবে। এই প্রাইসটা যদি এই জায়গার থেকে ব্রেক না করতে পারে, তাইলে রিভার্স করবে। এরপরে এই 618-এর নিচে আছে 0.5, এই 0.5 জোনটা হইলো নেক্সট একটা আরো স্ট্রংনেস জায়গা। হ্যাঁ, টোটাল মার্কেটের এখন পর্যন্ত সর্বোচ্চ ভালো সাপোর্ট হলো এই যে 0.5, মার্কেটের সর্বোচ্চ ভালো সাপোর্ট লেভেল হলো 0.5, এর উপরের স্ট্রং সাপোর্ট হলো 618। তাহলে আমাদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে এই 618 জোনটা ভাঙে কিনা। তো এটা যেহেতু আমরা বড় আকারে ড্রয়িং করে রাখছি, এটা যেহেতু আমরা অনেক বড় আকারে ড্রয়িং করে রাখছি, তাহলে এটারে আমরা একটু কাস্টমাইজ করে রাখবো। যেমন এইটারে আমরা এই যে পিক্সেলটা অনেক মোটা দাগে দিয়ে রাখবো, যেহেতু এটা 1 মান্থ। আমরা যখন এই জিনিসটা 15 মিনিটে যাব না, তখন কিন্তু এই জিনিসটা মানে একটা দাগই দেখা যাইতেছে নাকি, এই একটা দাগের বেশি দেখা যাইতেছে না। মার্কেট এই জোনটারে ভাঙছিল, কিন্তু এই যে 618-এর আগেই কিন্তু মার্কেট আবার টার্ন লয়ে লইছে না। এই 618-এর এই টোটাল জোনটার মধ্যে আয়া মার্কেট যাইতে পারে নাই, কিন্তু এখানে একবার রিজেকশন খাইয়ে গেছে। তার মানে হলো মার্কেট এখান থেকে এই পর্যন্ত মাস্ট আবার আসবে, এই পর্যন্ত আসতে পারে, কিন্তু এখানে আসবেই, এই জায়গায় আসে দাঁড়াইবে, যদি যাইতে পারে এই পর্যন্ত যাবে, তারপরে যাইতে হলে তার আরো অনেক বেশি শক্তি লাগবে। তাহলে আমরা বড় ধরনের বাইং করার জন্য এটার দিকেও তাকাই থাকতে পারি। আবার আমাগো নিজস্ব জোন আছে, এটা আমরা এখান থেকেও ক্রয় করতে পারি। আমরা কিন্তু জানি মার্কেটের ভালো ভালো জোনগুলো কই। এটা একটা ভালো সাপোর্ট, এটার নিচে 0.5 আরো ভালো সাপোর্ট। এটা আমরা বড় ডাটাটা নিয়ে রাখলাম যে মার্কেটের এখন পর্যন্ত এটা কি ঐতিহাসিক, মার্কেটের ঐতিহাসিক সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলা এই ফিবোনাকি দ্বারা আমরা বাইর করলাম, যে মার্কেট রিট্রেস যদি করে কোথায় কোথায় করবে। হ্যাঁ, দেখেন এই যে কিছুদিন আগে একটা ওই ক্রাশ করছে, মার্কেট কি ক্রাশ করে একটা নিচে পড়ছে, 618 জোনে মার্কেট রিট্রেসমেন্ট নিয়েছে, মানে এই জায়গার থেকে বড় ধরনের ডিমান্ড ছিল, এই জন্য প্রাইসটা কিন্তু ফল করতে পারে না, এই জায়গার থেকে আবার উপরের দিকে উঠতে গেছে। সো এই 618, এই 0.5, 618-এর পর 0.5টা আরো ভালো জোন। যদি এই 0.5 মার্কেট ব্রেক করে, মানে কোনোভাবে, মনে করেন যে আমরা এই যে জিনিসগুলো মাঝে মধ্যে দেখতে পাই না, এগুলো কেমনে দেখতে পাবো, ধরেন প্রাইসটা এই জায়গাটারও ব্রেক করলো, হ্যাঁ, ব্রেক করছে আর নিচে আইতেছে, আইয়া এই জায়গায় দাঁড়াইয়া কিন্তু আবার সে যাইতে পারে উপরের দিকে। আর যদি এই জায়গারও ব্রেক করে, তার মানে ও এখন খালি নিচের দিকেই যাইবো, আর যত শক্তি আর সব ভাঙাচুরা শেষ।
সো এই 0.5টা হলো মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল রেজিস্টার সাপোর্ট হিসেবে আছে। এই জায়গাটা হইলো এখন সবচাইতে বড় সাপোর্ট এরিয়া। এই দুইটা জোনের মাঝখানটা হইলো সবচাইতে বড় সাপোর্ট এরিয়া। এই জায়গায় কেনাটা হইলো নিরাপদ, কিন্তু অবশ্যই এই জায়গায় সে প্রাইস দাঁড়ায় থাকে কিনা এটা দেখা যাইতে হইবে। তো গেল, এই জায়গা যদি ভাঙ্গা যায়, ভাঙলে পরে মানে একদম মার্কেট নিচের দিকে ডাউনফল কনফার্ম। তো আমরা বড়টা আইক্যা রাখলাম, বড়টা আইক্যা রাখবো এই কারণেই যাতে আমরা বড় নাম্বারগুলা আমাদের মাথায় থাকে। এরপরে আমরা যখন এন্ট্রি এক্সিটের ব্যবস্থা করব, ঠিক আছে, যখন আমরা বড় ধরনের এন্ট্রি এক্সিটের ব্যবস্থা করব, তো বড় ধরনের এন্ট্রি এক্সিটের জন্য আমাদেরকে এই ছোট ছোট জায়গাগুলোতেও ফিবোনাকি ড্রয়িং করতে হবে। তো সেটা আমরা 1 ঘন্টাতে করলেই এনাফ, 1 ঘন্টাতে করলে হবে। দেখেন এই যে নিচে যে 1 2 3 4 5 6 7 8 তারিখ আছে, এগুলোর মধ্যে মাউসে রাইট ক্লিক করলে পরে এই সেশন ব্রেক নামে একটা জিনিস আছে, এই সেশন ব্রেকটা অন করলে আমরা একটা দিন দিন ভাগ হয়ে গেছে। এই যে নীল দাগের মধ্যে এইটা একটা দিন, 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 ঠিক আছে, এটা ভাগ হয়ে গেল ডিস্ট্রিবিউশন। তো আমরা প্রতিদিন সকালবেলা আমাদের কাজ হলো, আমরা আজকে সকালবেলা এখান থেকে মার্কেটের মুভমেন্ট শুরু হয়েছে, হ্যাঁ, তো আমরা গত দিনের লো এখান দিয়ে একটা ফিবোনাকি ড্র করব নিজস্ব একটা এরিয়া পর্যন্ত। যেহেতু আমরা জানি স্ট্রং একটা সাপোর্ট কই এই জায়গায় আছে, তাইলে এই জায়গার থেকে আমরা ট্রেন লাইনের মতো করে নেক্সট বড় রেজিস্ট্যান্স আছে কোথায়, মনে করেন এই আমরা ড্র করে রাখছি। এখন আমাদের সেশন ব্রেকটা আর দরকার নেই, আমরা সেশন ব্রেকটা কাইটটা দিই। আমরা এটার একটু কাস্টমাইজ করব, এটার পিক্সেলটা আমরা ডাউন করে দিব, যেহেতু বড়টার মতো থাকুক, আমরা এটার পিক্সেলটা একটু ডাউন করে দিলাম, 2 পিক্সেল করে দিই, ঠিক আছে। এখন দেখো এই যে 0.5 জোনটা, কিন্তু এই 0.5 জোনটা মার্কেট মাত্র ক্রস করতেছে। তার মানে কি মার্কেট এখন আর ডাউন করা যাবে? মার্কেট এই 618-এ যাই একবার রিট্রেসমেন্ট নিতে পারে, যদি এই জায়গাটারও সে ভাঙ্গে তাইলে মার্কেট উপরে চলে যাবে স্বাভাবিক। কিন্তু 0.5 ক্রস করছে মানে এখান থেকে আমরা বাই করব এমন না, কারণ এটা নরবরে জায়গা আছে। তার মানে এটা 15 মিনিটে গেলে আর ভালো দেখা যাব। মানে এই 0.5টারে সে ব্রেক করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কিন্তু যদি 0.5 এর নিচেই প্রাইসটা ক্লোজ হয়, ঠিক আছে, 0.5 এর নিচেই যদি প্রাইস ক্লোজ হয়, তাইলে মার্কেট এখানে রিট্রেসমেন্ট করবে, এই জায়গা ভাঙলে এই জায়গা রিট্রেসমেন্ট করবে বা নিচের দিকে আসবে। তার মানে এখন আমরা যদি একটা এন্ট্রি নিতে চাই, তাইলে আমরা এন্ট্রির জন্য কি করব, সকালবেলা একটা মার্কেটের লো ধরে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত একটা ফিবোনাকি 1 ঘন্টায় ড্র করে রাখলাম। এই যে আমাদের এইটা কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স জোন, কারণ এই এখানে যদি আমরা ড্রয়িংটা দেই, আমরা একটা ক্রস পয়েন্টও পাবো। এই যে ড্রয়িংটা দিলাম, আমরা কিন্তু এটা পর্যন্ত টাইম রাখছি, তাইলে এই যে ওপেন ক্লোজ গুলো ম্যাক্সিমাম সুইং গুলো এই জায়গাতেই, মানে এটা একটা ভালো রেজিস্ট্যান্স। তো আমরা এটা ভালো রেজিস্ট্যান্স পর্যন্ত টাইম রাখছি, তাহলে এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাইতে হলে আমাদেরকে যে বিষয়গুলো দরকার সেটা হলো আমাদের নেক্সট রিট্রেসমেন্ট যেখানে পড়ছে, নেক্সট 618 জোনটা আমরা কি জানি যে এটা আসলেই ভালো রেজিস্ট্যান্স জোন। তাহলে 618 যখন আমাদের ভালো রেজিস্ট্যান্স, তাহলে আমরা 618 পর্যন্ত একটা শর্টের জন্য অপেক্ষা করতেই পারি, স্বাভাবিক, হ্যাঁ। আর উপরে এই পর্যন্ত স্টপ লস, এই পর্যন্ত স্টপ লস। আর যেহেতু এই জায়গাটা এখন পর্যন্ত ব্রেক হয় না, ক্রস হয় না, তাইলে অপেক্ষা করতে হবে, মানে কোনো সিদ্ধান্তই নেওয়া যাবে না, নো শর্ট নো লং। সো এই জায়গাটা ব্রেক করলে মার্কেট এই জায়গায় রিট্রেসমেন্ট নিয়ে আবার উপরের দিকে যাইতে পারে। সো এই জায়গাটা আমরা দেখব
যদি এখানে মার্কেট রিভার্স প্যাটার্নে থাকে এই জায়গাটায়, তাহলে এখান থেকে আমরা আবার বিএনবি বাই করতে পারবো। এটার একটা স্ক্রিনশট মাইরা রাখেন সবাই। এই যে টোটাল ড্রয়িংটা একটা স্ক্রিনশট মাইরা রাখলে আপনি পরবর্তীতে এটা মিলাই নিয়েন, ঠিক আছে? আজকের তারিখ হইলো কত, 17 না 18? আজকের 18 তারিখ। এটা আপনি মিলাই নিয়েন যে 18 তারিখ এই যে রেজাল্টটা ছিল 18 অক্টোবর 2025, এরকম এরকম ডাটা চার্টে ছিল কিনা, বা আমাদের যে ড্রয়িংটা ছিল এভাবে কাজ করে কিনা, ঠিক আছে? দেখেন এখন দুইটা ট্রেন্ড লাইনের ক্রস পয়েন্ট হয়ে গেছে, এই জায়গায় একটা, হ্যাঁ, এই জায়গায় একটা সাপোর্ট হিসেবে তৈরি হয়ে গেছে। সকালবেলা এসে কি করব, একটা লো নিব। এই যেমন সকালবেলায় এই মার্কেটে আমরা 15 মিনিট আছি, এখন এটার নিচে কিন্তু কোনো লো আমাদের সামনে নাই, মানে চোখে নাই। তাহলে এটার থেকে আমরা একটা ভালো রেজিস্ট্যান্স পর্যন্ত একটা মানে ফিবোনাকি ড্র করে রাখছি। এখন এই জায়গার থেকে মার্কেট এই জায়গা যখন ক্রস করলো, তাহলে আমরা টার্গেট হিসেবে এই 0.5 রাখতে পারতাম, কারণ এই যে নাম্বারগুলো এগুলোর থেকে 618 আর হইলো 0.5, এই দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এই 618 আর 0.5 এর মাঝখানে মার্কেট যদি দাঁড়ায় উপরের দিকে যায় গিয়ে, তাইলে ভালো লং হয়। আর যখন এই জোনের নিচে চলে আসে তখন ভালো শর্ট হয়, তাইলে মার্কেটের মুভমেন্ট বোঝা যায়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। দেখেন, কোনো একটা নির্দিষ্ট নাম্বার টাম্বার এগুলোর উপরে মার্কেট চলে না, মার্কেটের গতিবিধিরে আমাদের মানে ফলো করা, মার্কেট কি বলে সেগুলো বোঝাই হলো আমাদের আসল কাজ। সো আমরা ওইভাবেই কাজ করব, ড্রয়িং করব বেশি বেশি, এবং দেখব যে আমাদের ড্রয়িং গুলো কাজে দিতেছে কিনা। এই যে আমরা টোটালটা ড্রয়িং করলাম, এখন আসেন আমরা আমাদের যে ইন্ডিকেটরস কে আমরা বন্ধ করে রাখছিলাম, ঠিক আছে? এই যে ইন্ডিকেটরস কাইটটাই দিছিলাম, দেখবেন আমরা যে ড্রয়িং করছি ইন্ডিকেটর সেই সেম ড্রয়িং নিয়েই আছে, ঠিক আছে? ইন্ডিকেটরস এর ড্রয়িং, এই যে আমাদের সাপোর্ট লেভেল যেখানে আমরা ড্রয়িং করছি ইন্ডিকেটরস সেইখানেই সাপোর্ট দেখাইতেছে। আবার এই জায়গায় দেন ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়েছে, মানে রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, এই যে এই জায়গা দিয়ে ব্রেকআউট দেখাইছে। এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এগুলো সবই কিন্তু এই যে মার্কিং হয়েছে, এটা কি হয়েছে জানেন? এখানে ম্যানিপুলেশন হয়েছে, মানে সাপোর্ট জোনটা একটু নিচে আসছে, একটু নিচে। এখানে ওভার লিকুইডিটি ছিল একটা সময়, এই কারণে প্রাইসটা ফল করতে পারতেছিল না। এই লিকুইডিটি যখন ব্রেক হয়েছে তখন, তাইলে এটাও একটা এক সময় সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হয়েছে। তাইলে এই জোনটা কোন জোন? এই যে 0.5618। আমরা কি এটা দেখে ড্রয়িংটা করছিলাম? করি নাই, কিন্তু আমাদের রেজাল্ট অনুযায়ী কিন্তু এখানেও নকশা পড়ছে। তাহলে দেখেন আমাদের ড্রয়িং কত অ্যাকুরেট হইলো। এই 0.5, এই 618, এই 618, এই 0.5 জোনটা কি একটা সময় স্ট্রংই ছিল, ব্রেক হয়েছে যখন তখন মার্কেট ফল করে গেছে, দেখছেন? এটাই হলো কারিশমা। এখন এই ফিবোনাকির উল্টা ড্রয়িং কেমনে করব? উল্টা ড্রয়িংটা বলতে কি, যে আমরা বড়রা তো ড্রয়িং করা শিখলাম উপরের দিকে, তাহলে নিচের দিকে কি অ্যাজ লাইক সিম্পল, ঠিক আছে? আপনি যেই থেকে ড্রয়িং করবেন, মনে করেন এই থেকে ড্রয়িং করবেন, এখানে হাই, এর উপরে তো হাই দেখা যাইতেছে না, এই হাই থেকে একটা ট্রেন্ড লাইন আকারে এই নিচের লো পর্যন্ত। এই সময় খেয়াল রাখবেন যে শূন্যটা যাতে উপরে থাকে, ওয়ানটা যাতে নিচে থাকে, ঠিক আছে? যখন উপরে থেকে নিচে টানবেন তখন শূন্য থাকবে উপরে, ওয়ান থাকবে নিচে। আর যখন নিচে থেকে উপরে টানবেন তখন শূন্য থাকবে নিচে, ওয়ান থাকবে উপরে। জাস্ট এইটুকুই, আর সব ফর্মুলা সেম সেম, ঠিক আছে? তাহলে আমরা আপাতত এই যে দেখেন, এখন কিন্তু মার্কেটের ম্যাপিংটা একটু ঘুরে গেছে। কেমনে ঘুরে গেছে? মার্কেটের ম্যাপিং যদিও ঘুরে নাই, আমরা তো 15 মিনিটের ড্রয়িং করছি, সরি। আমরা যদি এই সাদা দাগটা পর্যন্ত নিয়ে যাই, তাহলে ওই ঘুরে ফিরে কি একই রেজাল্ট আইলো, দেখেন না? এই 0.5 এখানেই পড়ছে, আর এই যে এনে ছিল 618, এটা এনে আছে 382। 618টা নিচের দিকে চলে আসছে, তার মানে নেক্সট যদি আমাদের কিনতে হয় তাহলে এই 618 আর এই 0.5 এর জন্য
হিসাবটা মিলছে নাকি? যে 0.5 কিন্তু জায়গা মতোই পড়ছে, 0.5 এর পজিশন করে না, খালি 618 এর পজিশন ঘুরে গেছে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আজকের আমাদের টেকনিক্যাল সেকশনের টোটাল ক্লাস শেষ। আমরা এই পর্যন্ত যা যা শিখছি এগুলা প্র্যাকটিস করেন। কারো কোনো সমস্যা হলে আমার কাছে কোশ্চেন করেন। প্র্যাকটিস না করলে আপনারা কিছুই পাইবেন না, ওটা আমার কিছু বলার নাই। এই যে আমাদের গ্রুপ আছে, সবাই ড্রয়িং করে গ্রুপে জমা দেন, আমি দেখবো, ঠিক আছে? ভালো গিভঅ্যাওয়ে দিব, যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য অবশ্যই ভালো কিছু থাকবে। বেশি বেশি সময় মানে এটার পিছনে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা একদমই যে পার্ট টাইম জিনিস এমন না, এনে অনেক স্কিলের প্রয়োজন আছে। স্কিল থাকলে এনে টাকা পয়সা কোনো ফ্যাক্টর না। আর স্কিল অর্জন করতে ভাই সময় লাগে। 1 সপ্তাহ 7 দিন 10 দিনে কেউ কিছুই বোঝানো যায় না, এগুলা বুঝতে বছর বছর টাইম লাগে। তো ড্রয়িং করেন বেশি বেশি, যার ড্রয়িং যত ভালো হবে সে তত ভালো করবে, ঠিক আছে? তো আজকের এই যে আমরা দিলাম সমস্ত ড্রয়িং এর ফয়সালা করে, এরপরে আমি আশা করি না কারো আর চার্টে ড্রয়িং করতে কোনো অসুবিধা থাকবে বা চার্টের অ্যাকশন বুঝতে কোনো অসুবিধা থাকার কথা। এই পর্যন্ত আমাদের টেকনিক্যাল সেকশন শেষ। এরপরে আমরা ফান্ডামেন্টাল অর্ডারসে হাত দিব। এগুলা নিয়ে কারো সমস্যা থাকলে নেক্সট ক্লাসের আগে অবশ্যই জানিয়ে দিবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।